স্বাগত ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। তিতুমির, আপনাকে স্বাগত। ভালো ফিল্ডিং দিয়েও একটা দল আসলে বিশ্বমানের দলে তৈরি হতে পারে, সেটা অনেক পুরাতন একটা কথা। কিন্তু বাংলাদেশ যখন 2025 সালে টেস্ট খেলছে, সেখানে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচে প্রথম সেশনের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে। রাইট কারণ হচ্ছে যে আজকে ধরুন যে কন্ডিশন, সিলেটের উইকেট, আপনি অবভিয়াসলি যখন শুরুতে বল করবেন একটা টেস্ট ম্যাচের প্রথম দিন, আপনি সেটার ফায়দাটা আপনি পাবেন আর্লি উইকেট, এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে হাসান মাহমুদ একটা প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিয়েছেন। তারপরে যে অপরচুনিটিগুলো, এটা আসলে অবশ্যই ফিল্ডারদের নেয় একেবারেই। শাহরিয়ার নিজেই প্রশ্ন করেছে, নিজেই উত্তর দিয়ে দিয়েছে যে বাংলাদেশ কবে এরকম ক্যাচ ড্রপ করেনি, সেটার উত্তর বোধহয় পাওয়া যাবে না। ঠিক তাই। সো এইগুলো আসলে খুবই রেগুলেশন কাজ, যেটা বাংলাদেশে নেওয়া উচিত ছিল। এছাড়া ধরুন এখন বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন হবে, কারণ ব্যাটসম্যানরা থিতু হয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে এখন স্পিনারকে এনে খেলাতে হচ্ছে, যেখানে স্পিনারদের জন্য খুব বেশি আর্লি কিন্তু কিছু নেই উইকেটে। সিলেটে একটু সময় লাগবে, হয়তো আগামীকাল থেকে উইকেটটা আরেকটু স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। সো এই মুহূর্তে যেটা কাজ ছিল দুই পেসারের কাছ থেকে আসলে ওই সুবিধাটা নেওয়া, যেটা তারা কাজ করেছেন, কিন্তু ফিল্ডাররা ব্যর্থ হয়েছিল এবং এটা খুবই খুবই হতাশার। টেস্ট ম্যাচে তো আরও হতাশার। আয়ারল্যান্ড কিন্তু বহু বছর, মানে অনেকদিন পরপর টেস্ট খেলে। এই বছর এটা তাদের সেকেন্ড টেস্ট প্রবাবলি। ফেব্রুয়ারিতে তারা জিম্বাবুয়ের সঙ্গে খেলেছিল এবং সেই ম্যাচটা তারা জিতে এসেছে এখানে। এবং আয়ারল্যান্ডের জন্য এগেইন এই ম্যাচটা কোনো কিছুই আসলে তারা একেবারেই এখানে হারানোর কিছু নেই। তারা জানে যে বাংলাদেশ টপ টায়ারের দল, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। ফলে তারা আসলে যেরকম আপনি পল স্টার্লিং যেভাবে খেলছে, এইভাবেই আসলে তারা হয়তো খেলতে চাইবে, একটু অ্যাটাকিং ক্রিকেট, একটু ভয়ডরহীন ক্রিকেট। কিন্তু বাংলাদেশের জন্য মানে অনেক কিছু চিন্তার আছে। প্রথমত এটা হচ্ছে বাংলাদেশের 25 বছর পূর্তির একটা টেস্টের উপলক্ষ বলতে পারেন। মুশফিকুর রহিমের 99তম টেস্ট এবং ঘরের মাঠে খেলা, একটু আপনার যখন র্যাঙ্কিংয়ের নিচের দল হয়, একটা প্রেশার বাড়তি কাজ করে এবং বাংলাদেশের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সব কিছু মিলে আমার মনে হয় সেটার একটা প্রভাব ফিল্ডিংয়ে। আর্লি সকালবেলা কুয়াশা আছে, ক্রিকেটারদের জড়তা কাটেনি, সেটার একটা প্রভাব। আমি সেটাই বলতে চাই, আসলে নতুন বলের ফায়দাটা মানে দুই দলই কিন্তু নিতে চায়। পেস বোলার সকালবেলা যখন বল করতে আসে তখন সেভাবে যে মানে উইকেটের ময়সাটা কাজে লাগাবো, আবার ব্যাটসম্যান ট্রাই করে বলটা নতুন থাকতে থাকতে যত মানে স্ট্রোক খেলা যায়, সেক্ষেত্রে আসলে সুযোগটা বাংলাদেশকে দিল আইরিশরা, সেটা বোধহয় বাংলাদেশ নিতে পারলো না। এরকম কি আসলে? একদমই তাই। এবং সেটাই তো আমি বলছিলাম যে ধরুন বোলাররা তাদের কাজটা করেছে, সুযোগ তৈরি করেছে। ব্যাটসম্যানদের কথা যদি আপনি বলেন, যে নতুন বলে পল স্টার্লিং তার সহজাত খেলায় খেলবে, তিনি অলমোস্ট 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন এখনো। বাট অন্য প্রান্তে কিন্তু আরেকজন তিনি কিন্তু একটু থিতু হয়ে দেখে শুনে বল ছাড়ছেন, খেলার চেষ্টা করছেন এবং তিনি জানেন যে তিনি একটা ভুল করেছেন, সুযোগ পেয়েছেন, সেই সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের ফিল্ডারদের এখন দায়িত্ব হচ্ছে টেস্ট ম্যাচে যেটা হয়, আপনাকে সেশন বাই সেশন মনোযোগ ধরে রাখা, একটা সুযোগের জন্য অপেক্ষা করা। বোলাররা ধরুন একটা লম্বা রান আপ নিয়ে নাহিদ রানা যেভাবে বল করেন, অনেক দূর থেকে দৌড়ে এসে বল যখন ছুড়ে দেন এবং সেই বলটা যখন ফিল্ডারের কাছে মিস হয়, সেটা বোলারের জন্য অনেক বেশি ডিমোটিভেশন হয়। সেখানে নাজমুল হোসেন শান্ত আছেন, লিটন কুমার দাস আছেন, তিনজন ক্যাপ্টেন। ইনফ্যাক্ট তারা বলছিলেন যে কালকে তারা কথা বলেছেন, মিরাজ, লিটন এবং শান্ত, তারা মিলে আসলে দলকে নিশ্চিতভাবে উদ্বুদ্ধ করতে পারবেন বলে আমি মনে করি। সেটাই। আর যে দলটা নিয়ে আসলে বাংলাদেশ খেলতে নামলো আজকে, ইনফ্যাক্ট নাজমুল হোসেন শান্ত খেলতে নামলেন, এই দলটা নিয়ে আসলে একাদশ নির্বাচন নিয়ে যদি আপনি একটু। আমি পার্সোনালি একাদশটা আমার পছন্দ হয়েছে ব্যাটিং ওয়াইজ, কারণ বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে ইদানিং ব্যাটিংয়ে খুব স্ট্রাগল করছি আমরা। সেখানে আজকের ম্যাচে আমার কাছে মনে হচ্ছে একাদশ ওপেনিংয়ে সাদমান, জয় ফেরত এসেছে, মমিনুল, মুশফিক তো থাকবেনই। কিন্তু আমার শুধু একটা জায়গায় কনসার্ন, নাহিদ রানাকে খেলানোটা আসলে খুব বেশি নেসেসারি ছিল কিনা এই উইকেটে। কারণ হচ্ছে নাহিদ রানা হচ্ছে সাচা পেসার, যাকে আসলে আমরা লম্বা সময়ের জন্য চিন্তা করছি এবং তাকে ঘরের মাঠে এইরকম উইকেট আসলে নাহিদ রানাকে, আপনি দেখেন নাহিদ রানা কয় ওভার বল করবে, কিন্তু 5 দিন তাকে ফিল্ডিং কিন্তু করতে হতে পারে এবং এটা নাহিদ রানার শরীরটা নিতে পারবে কিনা সেইটা বরং চিন্তার বিষয়। এর চেয়ে বরং আমাদের টেস্টে ধরুন এবাদত ফেরত এসেছেন, খালেদ আছেন রেগুলার, যদি আমরা এক্সট্রা পেসার খেলাতে হয়, আমি বরং তাদের মধ্যে থেকে কাউকে নেব। নাহিদ রানাকে আমি প্রবাবলি এখনও ঘরের মাঠে সাদা বলের বাইরে আমি লাল বলটা খেলাতে চাইবো না, কারণ নাহিদ রানা কয়টা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এনসিএল খেলেছেন বাংলাদেশে, খুব বেশি না। সো নাহিদ রানাকে একটু খুবই সাবধানে আসলে রেখে শুনে খেলাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাকে যদি আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে খেলান, মানে সে তখন হবে আমাদের ফার্স্ট চয়েস। কিন্তু দেশের মাটিতে টেস্টে নাহিদ রানা আমার মনে হয় এখনও সময় প্রপার আসে নাই। সেটা হচ্ছে একাদশ গেল। বোলিং নিয়ে নিশ্চয়ই আপনার কোনো অভিযোগ নেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে খেলে আসে, বাংলাদেশের বোলাররা টি-20 বলেন, ওয়ানডে বলেন এবং টেস্ট বলেন, সেখানে আসলে আপনার বোধহয় কোনো অভিযোগ থাকার কথা না। বোলিং না, একদমই না। বাংলাদেশ কিন্তু ম্যাচ মানে গত রিসেন্টলি আপনি যদি দেখেন সবগুলো ফরম্যাটে ম্যাচ জিতেছে বোলিংয়ের জন্য। আমরা টেস্টে যে পাকিস্তানকে হারিয়েছি, আমাদের বোলাররা সেখানে এসে বড় সাফল্য এনে দিয়েছেন। টি-20তে আমরা যেগুলো ম্যাচগুলো জিতেছি, আমাদের মোস্ট অফ দ্য ম্যাচেস আমাদের বোলাররা ছিলেন আমার টপ। যেগুলো হেরেছেন সেগুলো আমাদের ব্যাটসম্যানদের জন্য
অবভিয়াসলি ব্যাটসম্যানদের জন্য। বোলারের একটা ভালো রান এনে দিলেও সেটা আসলে আমাদের ব্যাটাররা হয়তো চেস করতে পারেনি, কিংবা বোলারদের ওরকম পুঁজি এনে দিতে পারেনি। এটা একদম পাপন আপনিও জানেন, চোখ বন্ধ করে আমরা বলতে পারি যে আমাদের ব্যর্থতা পুরোপুরি ব্যাটসম্যানদের। বোলাররা যেই যখন সুযোগ পাচ্ছে তারা কিন্তু পারফর্ম করছেন। আপনি দেখেন নাসুম 2টো ম্যাচ বা 3টা ম্যাচ খেলেছেন, ভালো পারফর্ম করেছেন এবং যখনই যে সুযোগ পাচ্ছেন ভালো করছেন। তাইজুলকে এখন আমরা দেখছি বল করতে, একেবারে মানে সবচেয়ে বলা হয় যে ওয়ার্ক হর্স। আপনি তাকে দিয়ে সারাদিন বল করেন, সে বল করে যাবে, 50 ওভার বল করে দিচ্ছে, বলা হয় অটো চয়েস ফর টেস্ট, নিঃসন্দেহে। এবং তাইজুল আসলে শুধু না, এটা আসলে আমাদের প্রমাণ করে যে তাইজুল খুবই কনসিস্টেন্ট। আপনি দেখেন 6 বার 3 বল 19 রান, তিনি ব্যাটসম্যানকে খুব বিরক্ত করতে পারেন। আমাদের বোলাররা আসলে সবসময় তাদের কাজটা করেন, কিন্তু আজকে ইন্টারেস্টিং হবে যে শান্ত কিভাবে তার পেসারদের, 2জন পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন। বাংলাদেশ সাধারণত সাম্প্রতিক সময় আমরা দেখেছি 1জন পেসার নিয়েও খেলেছে, সেখানে আজকে 2জন পেসার নিয়ে খেলছে এবং তাদেরকে প্রপারলি ইউজ করা। এখন কিন্তু রোদ উঠে গেছে, উইকেট এখন ব্যাটে আসবে খুব সহজে। ব্যাটসম্যানদের জন্য আসলে যেরকম সহজ হবে, বোলারদের জন্য খুব টায়ারিং একটা সেশন। আমার মনে হয় লম্বা সময় তাদেরকে ওই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আমরা ইবাদতকে দেখতে পাচ্ছি, তাকে তার কথা বলছিলাম যে প্রবাবলি নাহিদ রানার জায়গায় তিনি হয়তো সুযোগটা পেলেও পেতে পারতেন। মানে লোকাল বয়রা কেউই সুযোগ পেল না এরকম। হ্যাঁ, খালেদ সিলেটের ছেলে সুযোগ পেল না। সেটাই। এখন আমার প্রশ্নটা হচ্ছে ঠিক অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে যে এখানে যারা খেলছে দুই একজন বাদে সবাই কিন্তু এক্সপিরিয়েন্স হ্যান্ড। এখন এই বয়সে এসে, এই সময়ে এসে আমি যদি ক্যাচ মিস করি তাহলে কিন্তু আমার মানে পুরো ক্যারিয়ারটাকেই প্রশ্নের মুখে ফেলে দিই, এইভাবে যে আমি মেন্টালি আসলে প্রিপেয়ার্ড না যে এই ক্যাচটা নেবার জন্য কিংবা এই মাত্রার ফিল্ডিংয়ের জন্য। কারণ ফিল্ডিংটা তো পুরোটাই হচ্ছে কি মেন্টাল একটা ইয়ে থাকে, স্ট্রেংথ থাকে, সেখান থেকে আসলে প্রশ্নটা আসে। এখন ধরুন এইটা সত্যি যে ক্যাচ মিস ম্যাচের অংশ, বিরাট কোহলিও এখন ক্যাচ মিস করে, কিন্তু আপনি সেটা কতটা কনসিস্টেন্ট মিস করছেন, আপনি কি রেগুলার মিস করছেন নাকি হঠাৎ মিস করছেন? বাংলাদেশ দল এই কাজটা রেগুলার করছে এবং সবগুলো ক্রিকেটারই ঘুরে ফিরে কেউ না কেউ কখনো না কখনো ক্যাচ ফেলছেন। কেউ কেউ হয়তো খুব ভালো ক্যাচ নিয়ে ফেলছেন, কিন্তু বাংলাদেশের এই সমস্যাটা কিন্তু সবসময় আছে। ইনফ্যাক্ট ক্যাচের মিসের রেশিওতে আপনি যদি হিসাব করেন, বাংলাদেশ আমার মনে হয় টপ 3-র মধ্যে একটা থাকবে যারা রেগুলার ক্যাচ ফেলছে। এখন এইটার আসলে সলিউশনটা কি? বাংলাদেশ দল প্র্যাকটিস অনুশীলন করছে, ক্যাচ ধরছে, সেখানে ফিল্ডিং কোচ কাজ করছে, কিন্তু মাঠে গিয়ে তারা ক্যাচটা ড্রপ করছেন। আমি ঠিক জানি না এটা তাদের হয়তো মনোযোগ বা কোন জায়গাটায় ঘাটতি, তারা আসলে প্রস্তুত নন কিনা। এখন দেখেন মডার্ন ক্রিকেটে এমন এমন ক্যাচ হয়, আপনি দেখেছেন এসে বাউন্ডারি লাইনে লাফিয়ে লাফিয়ে অবিশ্বাস্য সব ক্যাচ ধরছে। আমরা বিশ্বের এখন বেশ কিছু ভালো ভালো ফিল্ডারের নাম বলতে পারি, গ্লেন ফিলিপস যে সমস্ত ক্যাচ ধরেন, সাউথ আফ্রিকা তো অলওয়েজ ফিল্ডিংয়ে ভালো দল। বাংলাদেশ একটা সময় ফিল্ডিংয়ে এরকম ছিল, আমাদের 1-2জন ক্রিকেটার যারা নির্দিষ্ট পজিশনে। বাংলাদেশ এটা আরেকটা প্রবলেম পাবন, আমাদের নির্দিষ্ট পজিশনের কোনো ফিল্ডার তৈরি হয়নি। পয়েন্টে একটা সময় হয়তো আমরা বলতাম যে সাব্বির সেখানে ফিল্ডিং করতেন, অলোক কাপালি যখন ছিলেন, নাসির ছিলেন, তারা এই জায়গাগুলো কভার করতেন। এখন কিন্তু সেখানে নির্দিষ্ট ফিল্ডার নেই। ইনফ্যাক্ট আমি দেখছিলাম গত সিরিজে পয়েন্টে মুস্তাফিজকেও ফিল্ডিং করতে। ফলে এইটা হচ্ছে বাংলাদেশের বড় প্রবলেম, কোনো ফিল্ডারের নির্দিষ্ট পজিশন না থাকা। আপনি তখনই খুব ভালো ক্যাচার হবেন। স্লিপে আপনি দেখেন, স্লিপে আমাদের সবচেয়ে বেশি ক্যাচ মিস হয়, কারণ স্লিপে কখনো শান্ত দাঁড়াচ্ছে, কখনো আমরা আরেকজনকে দাঁড় করিয়ে দিচ্ছি, মিরাজকে দাঁড় করিয়ে দিচ্ছি এবং ক্যাচ ড্রপ হচ্ছে রেগুলার। সো রেগুলার মানে নির্দিষ্ট পজিশনে নির্দিষ্ট ফিল্ডার থাকাটা খুব খুব জরুরি। অ্যাটলিস্ট কিছু কি পজিশন, পয়েন্ট, কাভার, মিড অন, স্লিপ, এই জায়গাগুলো আসলে আপনি চেঞ্জ করতে পারবেন না। সেটাই বলছিলাম যে এখন বাংলাদেশে মানে রঙিন পোশাকের ক্রিকেট বলি, সাদা পোশাকের ক্রিকেট বলি, ফিল্ডিং বড় একটা মানে বাংলাদেশেরই যেন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কেননা আপনি যদি ফিল্ডিংয়েই 20 থেকে 25টা রান দিয়ে দেন, আর যদি তার সাথে কখনো কখনো এক্সট্রাও আমরা দেখতে পাই যে 10-15টা যোগ হয়ে যায়, তারপরে প্রায় 50-এর কাছাকাছি, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ভুলেই চলে যাচ্ছে। এটা আপনি বলছেন তাও লিমিটেড ওভারে। টেস্টে কি হয়, আপনি যদি যে আজকে ধরেন স্টার্লিংয়েরও ক্যাচ ফেলেছে, মাইকেলেরও ক্যাচ ফেলেছে, দুজনে যদি একজনও যদি সেঞ্চুরি করে দেন, সেটা তার মানে আপনি বলেন কত বড় পার্থক্য একটা গড়ে দেবে এই ম্যাচে। সেটাই বলছিলাম যে সিলেটের টেস্ট নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, সিলেট টেস্ট নিয়ে কথা বলছি, একটু সেখান থেকে সরে আসতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কনফারেন্স করলো, 2 দিন ব্যাপী কনফারেন্স হলো। সেই কনফারেন্স থেকে আসলে জেলার যে স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, তাদের মেসেজ মানে শোনা হয়েছে, তাদের একদম মানে মুখোমুখি অবস্থানে থেকে। এই কাজগুলো থেকে আসলে কি ফিডব্যাক এক্সপেক্ট করেন? কেননা আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু আসলে দেখতে পাচ্ছি না ওই মানের কোনো ক্রিকেটার উঠে আসছে যে ক্রিকেটারকে দিয়ে আসলে তার জেলাকে, তার বিভাগকে আসলে নোটিস করা যায়। যারা এসেছেন তারা তো এসেছেনই, কিন্তু এর পরবর্তীতে আসলে ওইভাবে আর কেউ বোধহয় উঠে আসেনি। হ্যাঁ, এটা তার চেয়ে কারণ হচ্ছে যে তাদেরকে আসলে ঠিক উঠিয়ে আনা হয়েছে কি, কারণ ক্রিকেটটা পুরোপুরি এখন আসলে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে আমাদের সব কিছুর মতো। এবং এইটা ছিল গত 10-15 বছরের সবচেয়ে বড় আলোচনা, যে ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন, আঞ্চলিক ক্রিকেট সংস্থা, সেগুলোর একটা ফার্স্ট স্টেপ। আমি এই কনফারেন্সটাকে খুবই পজিটিভলি দেখছি পাপন। কারণ হচ্ছে যে ধরুন এই জায়গাটা যেটা ইম্পর্টেন্ট ছিল,
পরিচিত হওয়া এবং প্রবলেমগুলো জানা, সলিউশন নিয়ে কাজ করা। অ্যাটলিস্ট কাজ তো শুরু হলো, মানে প্রবলেমগুলো তো জানা হলো, এখন সলিউশন নিয়ে হয়তো বিসিবি কাজ বলছে শুরু করবে 1 বছর 2 বছর 4 বছরও লেগে যেতে পারে, কিন্তু প্রবলেমগুলো জানতে পেরেছে। আমরা যেটা শুনেছি প্রথম দিনের কনফারেন্সে আমি ছিলাম, শেষে এসে ব্রিফ করলেন প্রেসিডেন্ট এবং ফ্যাসিলিটিসের যিনি দায়িত্বে আছেন শাহরিয়ান তানিম আরেকজন ডিরেক্টর, এবং সেখানে প্রায় 250 সারা বাংলাদেশ থেকে ক্রিকেট সংশ্লিষ্ট স্টেক হোল্ডার এসেছিলেন এবং তারা জানিয়েছেন তাদের জেলায় কী প্রবলেম, কী দরকার, কোনটা হলে ভালো হয়। এখন আপনি যে ক্রিকেটার উঠে আসার কথা বলছেন, আমরা কিন্তু স্টিল কিছু ক্রিকেটারকে ধরুন আমরা জানি যে ধরুন মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ থেকে এসেছে, কিন্তু ময়মনসিংহে সেখানে আসলে ক্রিকেট হয় কিনা আমরা জানি না, সেখানে রেগুলার ক্রিকেট হচ্ছে না, তার পথ ধরে যে অন্যরা উঠে আসবে সেটার আসলে সুযোগটাই নেই। এই মুহূর্তে আসিফ আকবরের একটা কথা নিয়ে খুব আলোচনা হচ্ছে, কিন্তু আসিফ আকবর প্রবাবলি একটা হার্শ রিয়ালিটিকে তুলে এনেছেন যে সেখানে আসলে ক্রিকেটটার কোনো প্রায়োরিটি নেই বা ক্রিকেট নিয়ে কেউ ভাবছে না, খেলছেন। ফুটবলটা তাও মাঠে আছে, হচ্ছে। এখন একটা মাঠ হলে তো এই প্রবলেম হবেই। আসিফের এই বক্তব্যটা হয়তো অন্যভাবে তিনি দিতে পারতেন, কিন্তু সেটা হচ্ছে আরেকটা, কিন্তু এই প্রবলেমগুলোরই আরেকটা অংশ, যে এটাও একটা প্রবলেম যেমন মাঠ নেই খেলার, ক্রিকেটাররা যে খেলবে, কারণ ক্রিকেট খেলার জন্য কিন্তু আপনার একটা উইকেট লাগবে, পিচ লাগবে, কিন্তু ফুটবলের জন্য সেটা না হলেও হয়। ফলে ফুটবলাররা যখন ওই মাঠে খেলছে অবভিয়াসলি পিচে তো একটা প্রভাব পড়বে। এই প্রবলেমগুলো নিয়ে তারা কথা বলেছেন, এখন সামনে সলিউশন হবে কিনা সেটা হচ্ছে আরেকটা আলোচনা। হ্যাঁ, আসিফ যে কথাটা বলেছেন সেগুলো নিয়ে আসলে এই মুহূর্তে খুবই চর্চা হচ্ছে খুবই আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা ঠিক ওই জায়গাটা না। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এই যে ক্রিকেট এবং ফুটবল যদি একই মাঠে খেলা হয়, আমার মনে হয় দুটো মানে খেলাই আসলে ক্ষতিগ্রস্ত হবে, কেউ প্রপারলি মানে অনুশীলন করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এইরকম। সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে মাঠ। গত 5-7 বছর হলো আমরা শুনছি যে বিসিবির পকেটে 1000 কোটি টাকা, 5-7 বছর, সেটা এখন 1200 কোটি পার হয়ে গিয়েছে। 5-7 বছর আগেই, যে এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি নাজমুল হাসান পাপন, তিনি বলেছেন আমরা মাঠ কেনার জন্য হচ্ছে জায়গা খুঁজছে। গত 6-7 বছরেও বিসিবি আসলে কোনো মাঠ খুঁজে পেল না, প্রত্যেকটা জেলায় একটা করে, অন্তত 5টা জেলায় 5টা মাঠ খুঁজে পেল না, যেখানে আসলে তখন থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত সরকারের সবচেয়ে বড় কর্তাটাও আসলে খেয়াল রাখেন বাংলাদেশের ক্রিকেটে কি হচ্ছে, অন্যান্য স্পোর্টসে কি হচ্ছে সেটা খোঁজ রাখেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। এরকম একটা অবস্থানের থেকে গত মানে 5-7 বছরেও একটা মাঠও কিনতে পারলো না কেন বিসিবি? এখন কেন আসলে ওই ফুটবলারদের সাথে মারামারিতে যেতে হবে? তার চেয়ে বড় কথা পাপন, মাঠ তো কিনতে পারে, ধরেন যে মাঠগুলো আছে এক্সিস্টিং সেগুলোই আসলে প্রপারলি ইউজ হয়নি। ধরেন আমাদের বগুড়া স্টেডিয়ামে বহু বছর পর এখন একটা সিরিজ হচ্ছে ইন্টারন্যাশনাল, এখানে কিন্তু অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকে যে মাঠগুলোকে আপনি হচ্ছে গিয়ে সংস্কার করতে যাবেন, কারণ হচ্ছে যে এনএসসি কে প্রজেক্ট খুলতে হবে, তারপরে কাজ করতে হবে, কিন্তু আপনার পকেটে যখন টাকা থাকে, আপনার যখন কেনার সামর্থ্য আছে, তখন তো আপনি যখন কিনতেই পারেন, সেগুলোতে আসলে মাঠ কেনার চেয়ে এইবার যেটা বিসিবি যেটা বলছে, আমিনুল ইসলাম বুলবুল যেটা বলেছেন, তারা আসলে যে সমস্ত জেলায় ধরুন মাঠের জন্য তো অনেক বড় জায়গা, বড় ফ্যাসিলিটিস, বড় ইনভেস্টমেন্ট, সো অবভিয়াসলি তার চেয়ে বিসিবির এখনকার চিন্তা হচ্ছে যে একটু ছোট, ধরুন ইনস্ট্যান্ট যেটা খুব দ্রুত করা যাবে, ইনডোর করা যাবে। ধরুন আপনার সামনে একটা মাঠের মতো একটা জায়গা আছে, সেটাকে আসলে একটা ইনডোর ফ্যাসিলিটিতে নিয়ে আসতে চায়, প্রপার প্র্যাকটিসের ফ্যাসিলিটিস করতে চায়, এবং এটা অ্যাটলিস্ট 10টা জেলায় হলেও বিসিবি শুরু করতে চায়। এইটা আমার কাছে মনে হচ্ছে একটা পজিটিভ সাইন, যে অ্যাটলিস্ট ক্রিকেটারদের যে প্র্যাকটিসের জন্য, ধরুন একজন ক্রিকেটার, যেমন আমরা প্রায়ই দেখি সাইফুদ্দিন ফেনীতে গিয়ে প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস পাচ্ছেন না, তিনি সেটা নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আলোচনা করছেন, এবং এটা অনেক ক্রিকেটারের ক্ষেত্রে হচ্ছে। ফলে সে যেন তার ফিরে গিয়ে যদি একটা ইনডোরও থাকে, প্রপার ক্রিকেট স্টেডিয়াম না থাকলেও, সেই ইনডোরে গিয়ে যেন সে তার রেগুলার প্র্যাকটিস, একটু জিম ফ্যাসিলিটিস এবং একটু ব্যাটিং বোলিংটা যেন সে ঝালিয়ে নিতে পারে, সেই চেষ্টাটা বিসিবি করবে বলে তারা বলেছে। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। ছোট্ট করে একটু জানতে চাই, 25 বছর পূর্তি হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটার, 25 বছর পর আমরা টেস্টে আসলে কোথায় দাঁড়িয়ে আছি না আছি সেগুলো নিয়ে আসলে প্রশ্ন করতে চাই না। 25 বছর পূর্তি উপলক্ষে 25 বছর আগে যারা টেস্ট ক্রিকেট খেলেছিলেন তাদের একজন আমিনুল ইসলাম বুলবুল, তিনি এখন বোর্ড প্রেসিডেন্ট, এবং তার সাথে আরও অনেকেই আছেন। 25 বছর আগে যাদের নিয়ে তিনি খেলতে নেমেছিলেন তাদেরকে নিয়ে গতকাল সোনারগাঁও হোটেলে কেক কেটেছেন। প্রশ্ন হলো, তার আগের দিন আবার সাংবাদিকদের নিমন্ত্রণ করেছেন যে আপনারা আসবেন, আপনাদের নিয়েই আমরা আসলে এই উদযাপনটা করতে চাই, আপনারাও আমাদের ওয়ান অফ দ্য মানে কি বলে বিগেস্ট স্টেক হোল্ডার। কিন্তু তারা যখন কেক কাটলেন তখন আসলে সাংবাদিকদের ভেতরে যাওয়ার মানে পারমিশন দেওয়া হলো না, একেবারে ইনডোর কেকটা কাটলেন, সাংবাদিকরা বাইরে দাঁড়িয়ে থাকলো। মানে এই যে হজবরল বিষয়টা, এর কারণ আসলে কি? সাংবাদিকরা কিন্তু আসলে বয়কট করেছেন। মিসকমিউনিকেশন আমার কাছে না, মিসকমিউনিকেশন হওয়ার তো যেখানে প্রেসিডেন্ট আসলে মানে আপনাকে নিমন্ত্রণ করছেন, দাওয়াত দিচ্ছেন। এটা আবার ওই যে আছে না, আমাদের দেশে একটা কথা প্রচলিত, সূর্যের চেয়ে বালি গরম। তো ধরুন প্রেসিডেন্ট তো জানেই না
যে বাট কেউ বলছে না আপনাদের এখন ঢুকতে দেওয়া যাবে না। আমি প্রবাবলি ওখানে ছিলাম না, তবে দাউটটা পেয়েছিলাম, ব্যক্তিগত কারণে ভাগ্যিস যাওয়া হয়নি, না যাওয়ার কারণে এখন মনে হয় ভালোই হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, 4টায় বিসিবি যখন অফিসিয়ালি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেয়, তার মানে ইটস অফিসিয়াল। তার আগের দিন আমিনুল ইসলাম বুলবুল আমার কাছে যেটা মনে হয়েছে প্রেস কনফারেন্সে খুবই ইনফর্মালি তিনি দাওয়াতটা দিয়েছিলেন যে আমরা কালকে একটা কেক কাটবো বা আমরা একটু সেলিব্রেট করবো সবাই মিলে একসাথে। সেটাতে তিনি ইনফর্মালি দিয়েছেন, কিন্তু যেটাকে পরে ফর্মাল হয়েছে যখন এটা মিডিয়া গ্রুপে, বিসিবির গ্রুপে এটাকে একদম স্টেটমেন্ট বা একটা প্রেস রিলিজ আকারে দেওয়া হয়েছে। এরপরে 4টা থেকে 5টা পর্যন্ত ওখানে সাংবাদিকরা অপেক্ষা করেছিলেন, তাদের ঢুকতে দেওয়া হয়নি। এর রিজন আসলে এখনও বিসিবি থেকে কিছু বলা হয়নি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় প্রবাবলি মিসকমিউনিকেশনে একমাত্র রিজন হতে পারে। কারণ ওখান থেকে আমি জানি যে ওখানে অনেক কথা হয়েছে, সিকিউরিটিদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু প্রপার জায়গায় বোধহয় তারা জানেই না যে সাংবাদিকরা অপেক্ষা করছে বা ভুলে গিয়েছেন, এটা আমি ধরে নিচ্ছি, বি পজিটিভ। তো এবং শেষ পর্যন্ত সাংবাদিকরা যেটা করেছেন আমার মনে হয় তারা তাদের পেশাগত জায়গা থেকে ঠিক কাজটাই করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। বিসিবি প্রেসিডেন্ট এবং সেখানে উপদেষ্টা ছিলেন, তাদের সামনে থেকে তারা বোম নিয়ে চলে এসেছেন, সেটা বয়কট করেছেন। কিন্তু এখানে আসল কথা যেটা বাপন, এটার চেয়েও বড় কথা হচ্ছে যে এই যে 2 দিনের কনফারেন্স হলো, বিসিবি তার সমস্ত স্টেক হোল্ডারদের রেখেছে এবং বিসিবি সবসময় বলে যে মিডিয়া তাদের একটা স্টেক হোল্ডার, গণমাধ্যম, কিন্তু সেখানে গণমাধ্যমের কোনো উপস্থিতি ছিল না। প্রবাবলি এই জায়গাটা মিস করে গেছে বাংলাদেশ। হ্যাঁ, এইটাই আসলে বলতে চাচ্ছিলাম, বিসিবি সবকিছুই করে একটু দেরিতে। যেমন হচ্ছে যে আনার আলম প্রথম যখন অভিযোগটা করলেন তখন আমলে নেওয়া হলো না, দ্বিতীয়বার যখন মানে আমলে নিলেন তখন দেখতে পেলেন জল অনেক দূর গড়িয়েছে। তারপরে মজার এই প্রশ্নটা আমি করেছিলাম আসলে সেটাই আমরা আসবো, এই আলোচনায় আসবো একটা বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, সাথে আছেন ফয়সাল তিতুমির। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে, সাথেই থাকুন। দর্শক বিরতির আগে আমরা আসলে জাহানার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। জাহানারা বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, যিনি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন এবং সেখানে তিনি আসলে তুলে ধরেন যে তার প্রতি যে অন্যায় অত্যাচার অবিচার করা হয়েছে, যৌন নিপীড়ন করা হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরেন। তারপরেই কিন্তু আসলে দেশের ক্রীড়াঙ্গন বলি, ক্রিকেট আঙ্গন বলি, একেবারে সব পক্ষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং একটা কি বলবো যে এমন একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আসলে নাম আসে অনেকেরই, তার মধ্যে অন্যতম মঞ্জুরুল ইসলাম, যিনি আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার, এবং তার বিরুদ্ধেই আসলে অভিযোগ তিনি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ওই সময় আসলে প্রধান নির্বাচক ছিলেন। ফয়সাল তিতুমির, যেমনটা আপনারা দেখছিলাম প্রতিবেদনে, আসলে এর আগে আসলে বছর কি বলবো আগে জাহানারা আসলে তিনি এই অভিযোগটা, এই ধরনের একটা অভিযোগ নিয়েই আসলে 13 পৃষ্ঠার একটা লিখিত অভিযোগ করেছিলেন বিসিবির কাছে, বিসিবি সিওর কাছে। সেখান থেকে সেটা আসলে কোথায় গেছে না গেছে সেই অভিযোগটা এখনো পর্যন্ত আসলে তার কোনো হদিস পাওয়া যায়নি। কেননা বিসিবির সিইও যেটা বলেছেন যে আমার কাছে যে চিঠিটা এসেছিল সেটা আমি সংশ্লিষ্ট বিভাগকে ফরওয়ার্ড করেছি, সেই বিভাগের যিনি প্রধান শফিউল আলম নাদেন কয়েকদিন আগে তিনি আসলে গণমাধ্যমকে বলেছেন আমার কাছে কোনো প্রকার কোনো চিঠি আসেনি। এখন পুরো বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন যে এই যে সিওর জায়গা থেকে বলছেন, সাবেক যিনি উইমেন উইংসের চেয়ারপারসন ছিলেন তিনি তেনার জায়গা থেকে বলছেন, তাহলে আসলে জাহানারা আসলে কোথায় যাবে? এর বাইরে আরেকটা বক্তব্য আছে, বর্তমান বিসিবির সভাপতি এবং মিডিয়া কমিটি বা বর্তমান যারা দায়ী তারা কিন্তু বলেছেন যে এটা 2021 সালের চিঠির পাওয়ার কথা তারা স্বীকার করছেন এবং বলছেন যে সেটা সে সময় রিজলভও হয়েছে, কিন্তু আমরা কিছু জানি না। বাট আপনি যেটা বলছেন এটা শুনে আমার মনে হচ্ছে যে অনেকটা একটা বলিউডি মুভির শিরোনাম আছে, নো ওয়ান কিল জেসিকার মতো, নো ওয়ান রাইজ দ্য লেটার, যে সেই চিঠি নিজামুদ্দিন সুজন বলছেন যে তাকে দেওয়া হয়েছে, তিনি ফরওয়ার্ড করেছেন, কিন্তু ফরওয়ার্ড যাকে করা হয়েছে তিনি বলছেন তিনি পাননি। তার মানে হচ্ছে সেই ঘটনাটার আসলে কোনো নিষ্পত্তি হয়নি। জাহানারা অভিযোগ করেছিলেন সেটা আমরা এখন এসে তার এই ভিডিওর কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছি যে তিনি অভিযোগটা করেছিলেন। জাহানারা আমার মনে হয় তিনি প্রপারলি তার রাইট চ্যানেলে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের ধরুন যে কালচার, যে সংস্কৃতি বা ক্রীড়াঙ্গনে বা শুধু বিসিবিতে যদি বলি, যেটা এখন আমরা জানতে পারছি, তার মানে হচ্ছে যে প্রপার ওখানে উইমেন্স ক্রিকেট বা নারী ক্রিকেটারদের সুরক্ষার জন্য আসলে কোনো নির্দিষ্ট নীতিমালা সেখানে ছিল না। সাধারণত আপনি দেখবেন এখনকার বিভিন্ন কর্পোরেট অফিসেও থাকে যে একটা সেকশনই থাকে যেখানে এই ধরনের কোনো ঘটলে, হ্যারাসমেন্টের ঘটনা ঘটলে সেখানে গিয়ে আপনি অভিযোগ জানাতে পারবেন। বিসিবিতে এই জায়গাটা তার মানে প্রপারলি কোনো মডেল বা নীতিমালার আকারে ছিল না, যেটা হওয়াটা খুব খুব জরুরি এখন। এবং প্রবাবলি বিসিবি এখন সেই সব চিন্তা করছে, কিন্তু যেহেতু পুরনো ঘটনাটা সামনে এসেছে এবং সেটা নিয়ে এখন পর্যন্ত বিসিবি, সেই দিনও আমি খুব অবাক হয়েছি, তারা বলছিল এটা তো সেই সময় অভিযোগ করা হয়েছিল এবং সেটা হয়ে গেছে রিজলভ, আমরা সেটা পাইনি। বাট এখন যদি এখন আমাদের কাছে যা আছে আমরা সেটা নিয়ে ব্যবস্থা নিব এবং তারা সেটা বলছেন, সেটাও যদি হয় তাও মনে হয় যে মন্দের ভালো এবং সেটা হওয়া উচিত, একটা ফর গুড এক্সাম্পল অ্যাকচুয়ালি ফর ফিউচার। এখন প্রশ্নটা হচ্ছে যে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রধান যে ফটকটা আছে সেই ফটক দিয়ে বিসিবিতে সবাই প্রবেশ করতে পারবে, সবাই?
একদম বাদামওয়ালা থেকে শুরু করে নিয়ে যে কোনো শ্রেণী পেশার মানুষ এখান থেকে প্রবেশ করে বিসিবি থেকে কোনো প্রকার হেল্প কিংবা কোনো প্রয়োজন হলে কিংবা বিসিবি তাদেরকে ডাকলে যেতে পারে। শুধুমাত্র এক শ্রেণীর মানুষের সেখান দিয়ে যাওয়ার নিষেধ, এবং সেই শ্রেণীর মানুষকেই হচ্ছে সিকিউরিটিরা চেনেন যে এদের ব্যতীত বাকি সবাই যেতে পারে। বিসিবির সিকিউরিটিদের একেবারে মাথায় চিপের মতো করে ঢুকে দেওয়া হয়েছে। এই শ্রেণীর মানুষ ছাড়া বিসিবির ওই প্রধান ফটক দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। আপনি প্রয়োজন থাকলেও বিসিবিতে আপনার প্রয়োজন থাকলেও হচ্ছে বিসিবির ভেতরে ফোন দেবেন, ফোন দিয়ে আপনার হাতে যদি সেই শ্রেণীর মানুষের কথা বলছি, সেই শ্রেণীর মানুষের হাতে যদি তার পেশার কোনো আসলে নিদর্শন নাও থাকে, তারপরেও বিসিবির ভেতরে ফোন দিতে হবে। ফোন দেওয়ার পর আপনাকে ভেতরে ঢুকতে হবে। এত টাইট সিকিউরিটি, এবং সেই শ্রেণী হচ্ছে সাংবাদিক। আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি যে বিসিবির ওই গেট দিয়ে শুধুমাত্র সাংবাদিক ছাড়া পৃথিবীর যে কোনো শ্রেণী পেশার মানুষ ঢুকতে পারে, কোনো বাধা নেই। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। একটা সময়ে হচ্ছে বিসিবির ওই গেট দিয়ে কোনো একটা ব্যক্তি ঢুকে গিয়ে সেন্ট্রাল উইকেটের ছবি তুলেছে, এবং সেই ছবি পরবর্তীতে তাকে ধরা হয়েছে হচ্ছে টিভি থেকে ধরা হয়েছে। ধরার পরে একজন আনসারের হচ্ছে চাকরি গেছে। অর্থাৎ ওই আনসারের মাথায় শুধুমাত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে এরা সাংবাদিক, এরা এইখান থেকে ঢুকতে পারবে না, বাকি সবাই ঢুকতে পারবে। যার কারণে কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ সেন্ট্রাল উইকেটে গিয়ে ছবি তুলে তারপর নির্বিঘ্নে চলে এসেছে। অর্থাৎ যে কোনো শ্রেণী পেশার মানুষ বিসিবির ওই গেট দিয়ে ঢুকতে পারবে এবং সেন্ট্রাল উইকেট পর্যন্ত যেতে পারবে, তাতে কোনো আসলে সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে এত টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে আসলে এত কিছু করেছে বিসিবি, শুধুমাত্র হচ্ছে নারী ক্রিকেটারদের জন্য আসলে সিকিউরিটি নির্ধারণ করতে পারেনি এখনও পর্যন্ত। শুধুমাত্র জাহানারা নয়, অনেক ক্রিকেটার এখনও অভিযোগ করছেন নির্দিষ্ট কোচ এবং স্টাফের বিরুদ্ধে, যারা আবার রুট লেভেলের কোচ এরকমও আছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখন অভিযোগ আসছে। অর্থাৎ মুখ খুলেছে কেউ একজন, সেখান থেকে বাদটা ভেঙেছে। অন্যান্য স্পোর্টসেও কিন্তু আসলে এই ধরনের অভিযোগ আসছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিসিবিতে এত সিকিউরিটি, এত কিছু, মানে শুধুমাত্র নারীদের জন্য কোনো সিকিউরিটি রাখা হলো না? কিংবা প্রথম যখন অভিযোগটা গেল, সেখানে আসলে একজন লোককে কিংবা কাউকে নিয়োগ করা হলো না যে আসলে বিষয়টা কি একটু মানে নজর রাখা হোক? আচ্ছা পাপন, আমি আপনার অফিসে যখন ঢুকছি, নিচে কিন্তু কড়া সিকিউরিটি ছিল, তাদেরকে আমার জবাবদিহি করে কথা বলে পরে একজন আমাকে এসে দিয়ে গিয়েছে। এখন এখানে আসার পরে আপনার কাছে আমি কাজ করছি বা আপনার সিনিয়র বা কারোর সঙ্গে হয়তো আমি গিয়ে সেখানে যদি আমার কোনো ইনসিডেন্ট ঘটে, সেটা দায় আসলে কতটা সিকিউরিটির উপর বর্তায়, এইটা হচ্ছে নাম্বার ওয়ান প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রথমত হচ্ছে বিসিবি আসলে একটা সময়, আপনিও জানেন, আমরা ধরুন যারা সেই 2010-11 দিকে প্রথম ওয়ার্ল্ড কাপের সময় ইনফ্যাক্ট বাংলাদেশে সিকিউরিটির নামগন্ধও ছিল না বাংলাদেশে। আপনি চাইলে তখন অনায়াসে প্রেসিডেন্টের রুমে যেতে পারছেন, সিইওর রুমে যেতে পারছেন, মাঠে চলে যেতে পারছেন। বিসিবি একটা সময় আস্তে আস্তে ইনফ্যাক্ট এটা 2014-তে যখন আবার T20 ওয়ার্ল্ড কাপ করে বাংলাদেশ, তখন থেকে তারা একটু এগুলোকে আর একটু গোছানোর চেষ্টা করেছে, এবং সেই জায়গাটাই সিকিউরিটি করেছে, বাড়িয়েছে অবভিয়াসলি। এবং সেখানে আসলে যে কারোই ভেতরে ঢুকতে গেলে অবভিয়াসলি একটা পারমিশনের তো ব্যাপার থাকেই। সাংবাদিকদের জন্য নির্দিষ্ট করে দেখা যাচ্ছে একটা গেট, এবং যখন কোনো কাজ থাকে এখানে যখন কোনো প্রেস রিলেটেড কিছু থাকে তখন তারা ডেকে নেয়। আদারওয়াইজ সাংবাদিকদের সঙ্গে খুবই দুঃসন্তানের মতো আচরণ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আপনার পয়েন্ট আসে সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে যে ধরুন সিকিউরিটি যদি বাইরের কোনো ইনসিডেন্ট কেউ কিছু ঠেকানোর জন্য হয়তো সিকিউরিটি আছে, কিন্তু ভেতরেরটা তো ঠেকানোর জন্য আসলে সিকিউরিটির কোনো কিছু করার নেই। এবং যেটা ঘটছে, আমি ওইটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার আই গট ইউর পয়েন্ট। যেটা ঘটছে এখন ধরুন যে একেবারেই তাদের যারা অভিভাবক, ধরুন একটা মেয়ে, আমি বাংলাদেশে যেটা ফিল করি, আপনি যদি গ্রাম থেকে উঠে আসেন জানেন যে গ্রাম থেকে ক্রিকেট, ফুটবল বা যে কোনো খেলায় মেয়েদের সামাজিক, অর্থনৈতিক, কখনো কখনো ধর্মীয় নানান রকম বাধা পেরিয়ে তারা এই পর্যায়ে যখন আসেন, এবং সেখানে এসে যখন প্রশাসনিক বা কাঠামোগত একটা বাধার মধ্যে পড়ে যান, এবং ধরুন কেন জাহানারা মুখ খুলতে পারেন এই কথাটা বলা হচ্ছে, সেই কথাটার ব্যাখ্যা আরও অনেক ক্রিকেটারই দিয়েছেন যে আপনি যখন একটা জায়গায় থাকবেন তখন আসলে আপনি চাইলেও মানে ওই সাহসটা হয় না যে আপনি কিছু বলার পর আপনার তাহলে অবস্থাটা কি হবে, সেটার একটা কনসিকুয়েন্স চিন্তা করলে আপনি তখন অনেক সময় বলতে পারেন না। জাহানারা জন্য এখন বলা অনেকটা সহজ হয়েছে, প্রবাবলি তিনি দেশের বাইরে অস্ট্রেলিয়ায় আছেন, সে কারণে তিনি এখন সেখান থেকে মনে করছেন তিনি সেফ বলতে পেরেছেন। কিন্তু এই দেশে কত ক্রীড়াঙ্গনের কত নারী অ্যাথলিটরা যে এই সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন এবং তারা বলতে পারছেন না, দু একজন হয়তো এখন বলছেন, বাট আমি প্রিটি শিওর যে আমরা আমাদের চারপাশেই দেখি, শুধুমাত্র ক্রীড়াঙ্গনে না, শুধুমাত্র ক্রিকেটে না, সব ধরনের খেলায়, সব ধরনের জায়গায়, আমাদের কাজ করার জায়গায়, আমাদের নারী সহকর্মীদের শুনি বা দেখি নানান রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়। সো এই পরিবেশটা আসলে আমার মনে হয় সব ক্ষেত্রে সব জায়গা থেকে যার যেটা দায়িত্ব, ধরেন আপনার অফিসে আপনার বসের দায়িত্ব এটাকে নিশ্চিত করা, বিসিবির দায়িত্ব হচ্ছে বিসিবির বসের সেই পরিবেশটা। সেটাই আমি বুঝতে পেরেছি। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে।